কেটে গিয়েছে দীর্ঘ ৩টি বছর। এই দীর্ঘ ৩টি বছরের সময়ের তেরে বদলে গিয়েছে অনেক কিছু। জীবনের স্বাভাবিক নিয়মে শেকড়ের মাতাল কমে এলেও চৌধুরী পরিবারের হৃদয়ে এক কোণে একটি নাম আজও সমানভাবে জীবন্ত, রোহান তালুকদার। আর এই ৩ বছরের বদলে যাওয়া সবচেয়ে সুন্দর সত্যিটি হলো মৌ। এখন ৮ মাসের অন্তঃসত্ত্বা। তার ছোট্ট অস্তিত্বের ভেতরে দিনে দিনে বড় হয়ে উঠেছে উজান আর মৌয়ের ভালোবাসা প্রথম রূপান্তর, এক নতুন প্রাণ। মৌয়ের পেটে গড়ে ওঠা এই ছোট্ট শিশুকে ঘিরে উজান চৌধুরী খুশির কোনো সীমানা নেই। তবে জীবনে এত সুখ আর নতুন আলোয় আগমন ঘটলেও উজান বা মৌ কেউ এক মুহূর্তের জন্য রোহান তালুকদারকে ভুলে যায়নি। এই যে এখন বিকেলে নামতেই মৌ গিয়ে বসে আছে চৌধুরী বাড়ির বাগানের কোণে রোহানের সেই চিরশান্তির কবরের পাশে। অঝোর ধারায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। ৮ মাসের উঁচু পেটে নিয়ে এমন কাঁচা মাটির কবরের পাশে একভাবে বসে থাকতে ইদানিং তার বেশ কষ্ট হয়। তবুও মৌ প্রতিদিন নিয়ম করে দুবেলা এখানে এসে বসে। বেঁচে থাকতে যে মানুষটাকে মানুষ হিসেবে কদর দিতে পারেনি আর সে না ফেরার দেশে চলে যাওয়ার পর অনুশোচনা মৌ তাকে রোজ সঙ্গ দেয়। কবরের মাটির দিকে তাকিয়ে সে কত হাজারো গল্প করে, কখনো নিজের অজান্তেই মুচকি হাসে, আবার কখনো অনুশোচনায় বুক ভাসিয়ে কাঁদে। মাঝে মাঝে হাওয়ার দোলায় মৌ স্পষ্ট অনুভব করে রোহান যা ঠিক তা গা ঘেঁষে বসে রয়েছে। বাতাসে রোহানের সেই পরিচিত সুবাস ভেসে আসে মৌয়ের। অনায়াসে মনে হয় রোহান হয়তো আগের মতো তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে খিলখিল করে হাসছে। মৌ এরকম কান্না সামাল হাতে তুলে আল্লাহ দরবার পবিত্র কোরআন তেলাওয়াত করে। রোহানের ওপর অশান্তির জন্য চোখের পানি ফেলে শুকরিয়া আদায় করে, মোনাজাত করে। হঠাৎ মৌ তার পাশে কারো এক সুপরিচিত উষ্ণ পরিস্থিতি অনুভব করলো। সে ধীরে পায়ে ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতে উজানকে দাঁড়িয়ে থাকতে দেখলো। উজানকে দেখে মৌ জোরপূর্ণ ঠোঁটের কোণে একটুখানি মিষ্টি হাসি ফুটলো, কারণ উজান তাকে এখনো এসে কাঁদতে বারণ করেছে। কান্নাকাটি করলে উজান আর তাকে রোহানের কবরের কাছে আসতে দেবে না। উজান এসে শান্ত ভঙ্গিতে মৌয়ের ঠিক পাশে দোলনাটিতে বসে পড়ল। মাটিতে নিচু হয়ে বসলে মৌয়ের বেশ কষ্ট হয়, তাই উজান নিজের হাতে বাগানে এই কবরটির পাশটিতে সুন্দর একটি দোলনা বানিয়ে দিয়েছে, যাতে তার বউটা রোহানের পাশে বসতে কোনো ধরনের কষ্ট না হয়। উজান পাশে বসতে মৌ পরম ভালোবাসা ও ক্ষণিকের ক্লান্তিতে উজানের চওড়া কাঁধে নিজের মাথাটা এলিয়ে দেয়। কিন্তু নিজের অজান্তে চোখের কোণে গড়িয়ে দুফোঁটা তপ্ত অস্ত্র এসে বিধ্বস্ত হয় উজানের শার্টের কাঁধে। উজান পরম আবেশ ও মমতার মৌয়ের দিকে তাকালো। তার কপালে নিজের ঠোঁট দুটো আলতো করে শুয়ে স্নিগ্ধ ফিসফিসানি কণ্ঠে আওড়ালো, পিচ্ছি একদম কাঁদবে না। হাজারবার বলেছি না কবরের পাশে বসে এভাবে চোখের পানি ফেলতে নেই। তুমি কি চাও তোমার এই কান্নার জন্য ওপরে আমাদের রোহান কষ্ট পাক বলো? না তো। তাহলে একটুও কাঁদবে না একদম? রোহানের জন্য যত পারো মন থেকে দুয়ার ইস্তেকাব করবে। বুঝতে পেরেছো? মৌ ভেজা চোখে মাথা নেড়ে বলল, হুঁ। চলো তাহলে এখন রুমে। আর শোনো, তোমার শরীরের এই অবস্থায় হুটহাট একা একা আর এখানে আসবে না। আগে আমাদের বেবিটা পৃথিবীতে আলো দেখুক, তারপর তাকে কোলে নিয়ে একসাথে আসবো। নয়তো একা চলতে গিয়ে হেঁচকা খেয়ে বড় কোনো বিপদ হয়ে যাবে। মৌ আর কোনো কথা বাড়ালো না। উজান আলতো করে ধরে ধরে তাকে দেওয়াল থেকে তুলে বাসায় নিয়ে যেতে লাগলো। মৌ ধীরে পায়ে হাঁটতে হাঁটতে বারবার পেছনে ফিরে সেই কবরটার দিকে তাকাতেই লাগলো। মনটা যেন কিছুতেই ছেড়ে যেতে চাইছে না। কি বাইরের আবহাওয়া ক্রমশ মেঘল হয়ে আসছে, তাই সে উজানের পায়ে পা মিলিয়ে বাধ্য হয়ে পা বাড়ালো। উজান তাকে ড্রয়িং রুমে আরামদায়ক সোফায় এনে বসালো। তারপর পানি হাতে প্লেটে খাবার মেখে অত্যন্ত ভালোবাসা বউকে খাইয়ে দিতে লাগলো। ঠিক তখনই হুট করে ড্রয়িং রুমে খুশিতে উৎফুল্ল হয়ে উল্লাসে নাচতে নাচতে প্রবেশ করলো ইফাত। সে বাসায় ঢুকে কিছু না ভেবে সোজা গিয়ে উজানকে জড়িয়ে ধরে উন্মাদের মতো কোলাকুলি করতে লাগলো। উজান হঠাৎ এমন কাণ্ডে ভ্রু যুগল কুঁচকে তাকালো। ইফাতের এমন পাগলাটে ব্যবহারের রুমে সবাই রীতিমতো অবাক। ইফাতের পেছনে মেহের লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ঢুকলো। শাশুড়ি ও বড়দের সামনে সে একদম সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। তখন ড্রয়িং রুমে চৌধুরী পরিবারের সবাই উপস্থিত ছিলেন। উজান ইফাতকে হঠাৎ প্রশ্ন ছুড়ে দিল, কিরে, হঠাৎ কি হলো তোর? এত লাফাচ্ছিস কেন? ছাড় আমাকে, নাকি জড়িয়ে ধরেই মেরে ফেলবি আজ?
ইফাত উজানকে ছেড়ে দিয়ে এবার এক ঝড়ে গতিতে গিয়ে মা ইমরোজা চৌধুরীকে জড়িয়ে ধরলো। খুশিতে একদম গদগদ হয়ে গম গম করে বলল, আম্মু আম্মু, উজান আমি বাবা হব। উজান তোর মতো আমিও অবশেষে বাবা হতে চলেছি। আমার ফুলকন্যার পেটেও এখন আমাদের ভালোবাসা ফুটফুটে সন্তান বেড়ে উঠেছে। আই এম গোয়িং টু বি ফাদার। কথা বলে ইফাত আনন্দে উন্মাদের মতো পুরো ড্রয়িং রুম জুড়ে চক্কর কাটতে লাগলো। হুট করে এমন এক খুশির খবর শুনে পুরো চৌধুরী বাড়ির সবাই আনন্দের খুশিরত হয়ে উঠল। ইমরোজা চৌধুরী, উজান, মৌ খুশিতে আত্মহারা হয়ে গেল। ইফাত খান এখন ড্রয়িং রুমে নাচানাচি করে এসে ধপাস করে মায়ের সামনে এসে সোজা হয়ে দাঁড়ালো। কিন্তু ইমরোজা চৌধুরীর ছেলে ইফাতকে একপাশে ঠেলে সরিয়ে দিয়ে সোজা এগিয়ে গেলেন মেহেরের দিকে। তিনি অতি আদরে মেহেরের দুই ফর্সা গালে চুমু খেয়ে তাকে বুকের মাঝে লেপ্টে জড়িয়ে ধরলেন। মায়ের কাছ থেকে এমন অবহেলা পেয়ে ইফাতের চোখ পাকে ভ্রু কুঁচকালো। একদম বাচ্চাদের মতো অভিমানের সুরে বলে উঠল, আম্মু তুমি এখন আমাকে ফেলে সোজা গিয়ে নিজের প্রিয় বৌমাকে জড়িয়ে ধরলেন। ও কি একা একা তোমাকে দাদি বানাতে যাচ্ছে নাকি? এখন কি আমার কোনো ভূমিকা নেই? ইমরোজা চৌধুরী কোমরের দু হাত গুজের আগে কর্কশ কণ্ঠে গজরে উঠলেন, ঝাঁঝা মারা খেয়ে চাচ্ছিস নাকি এখন? নিজের বউকে তোর হিংসা হচ্ছে, লজ্জা করে না তোর? ইফাত তৎক্ষণাৎ দু হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে হেসে বলল, আম্মু না প্লিজ, বাবা হওয়ার বয়সে এসে আর অন্তত তোমার হাতে ঝাঁটা খেতে মার খেতে হবে না। তোমার যা ইচ্ছে হয় করো, আমি ভালো ছেলের মতো জাস্ট এক পাশে দাঁড়িয়ে দেখব। ইফাতের এই কথা ড্রয়িং রুমে জুড়ে মুহূর্তে একরাশ আনন্দের হাসি রোল পড়ে গেল। মৌ আর উজানে একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। মৌ নিজেও আর চুপ করে থাকতে পারল না। সে ধীরে পায়ে এগিয়ে গিয়ে মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরলো। মেহেরের কানে একদম কাছ মুখ নিয়ে ফিসফিসিয়ে দুষ্টমি সুরে বলে উঠল, জানো তুই না কিছুদিন আগেও খুব ভাব নিয়ে বললি এসব কিছু এত তাড়াতাড়ি হবে না। এখন কি হলো? তলে তলে ঠিকই টেম্পো চালাচ্ছ, আর আমরা বললেই হরতাল। মৌয়ের এমন সরাসরি কথায় মেহের লজ্জায় একদম লাল হয়ে মাথা নিচু করে ফেললো। এই মৌ, মেয়েটা যে ইদানিং তাকে লজ্জা দিতে এক বিন্দু ছাড়ে না। যখন তখন শাশুড়ি আর ভাসুরদের সামনে চরম লজ্জায় ফেলে দেয়। মেয়ের নিজের লজ্জায় ঢাকতে আড়ালে মৌয়ের নরম হাত হালকা করে একটা চিমটি কাটলো, আর মৌ তাতেই খিলখিল করে হেসে উঠলো। এদিকে ড্রয়িং রুমে হইচই আর আনন্দের মাঝে কিছুটা দূরে একাকী দাঁড়িয়ে নীরবে দু চোখের জল ফেলছিল তুবা। সবাই নিজের মতো করে আনন্দে ভেসে গেলেও তুবা কোনোভাবেই মন থেকে সম্পূর্ণ খুশি হতে পারছিল না, কারণ সে মা হতে সম্পূর্ণ অক্ষম। বিয়ের অনেক বছর পেরিয়ে গেলেও যখন কোনো সন্তান হচ্ছিল না, তখন আরিয়ানের কাছে অনবরত জিদ ধরেছে ডক্টরের কাছে যাওয়ার জন্য। কিন্তু আরিয়ান সবসময় হসপিটালের কথা শুনলে সব দোষ নিজের কাঁধে চেপে এড়িয়ে যেত। বলতো তার নিজেরই শারীরিক প্রবলেম আছে, তাই যাওয়ার দরকার নেই। কিন্তু তুবা তো নাছোড়বান্দা। আরিয়ানের উপর অজস্র রাগ ঝেড়ে সে নিজে একা একা হসপিটালে গিয়ে চেক আপ করিয়ে এসেছিল। আর তখনই জানতে পারে সমস্যা আরিয়ানের নয়, বরং গর্ভধানের অক্ষম সে নিজেই। আরিয়ান কেবল তুবাকে মানসিক আঘাত থেকে বাঁচাতে পুরো দোষ নিজেই ঘাড়ে নিয়েছিল। সবার এই আনন্দের মাঝে তুবা আর এক সেকেন্ডও দাঁড়ালো না। এক দৌড়ে ও সোজা ওপরের রুমের দিকে চলে গেল। তুবা হঠাৎ চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে থমকে গেল সবাই। তারা আনন্দের অতি সাহায্য ভুলে গিয়ে যেন নিজেদের অজান্তে মেয়েটার মনে কতটা কষ্ট দিয়ে ফেলেছে। আরিয়ান সবার অপরাধের চেহারা দেখে শান্ত গলায় বলল, তোমরা বসো, আমি দেখছি। এই বলে আরিয়ান ধীরে পায়ে ওপরে রুমে চলে গেল। রুমে ঢুকতে সে দেখতে পেল তুবা বিছানায় বালিশে মুখ গুজে অঝোর ধারায় কাঁদছে। তার এই আকুল কান্নার শব্দ আরিয়ানের বুকটা যেন মোচড় দিয়ে উঠল। মেয়েটা হসপিটালে রিপোর্ট পেয়ে ভেঙে পড়ে জেনেই তো এতদিন সব মিথ্যে অপবাদ নিজের উপরে নিয়ে চুপ ছিল। আরিয়ান ধীরে ধীরে তুবার পাশে গিয়ে বসলো। পাশে বসতে তুবার নিজেকে ধরে রাখতে পারলো না। আরিয়ানকে বাহু শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো। তুবা প্লিজ কেঁদো না। তুমি কেন বোঝো না, আল্লাহ সবাইকে সবকিছু দিয়ে পরিপূর্ণ দেয় না। তাছাড়া আমরা দুজন নিজের মতো করে এভাবে তো অনেক হ্যাপি আছি, তাই না? কতদিন? তুবা কান্না জড়ানো গলায় চেঁচিয়ে উঠলো। একদিন, এক মাস, এক বছর, নাকি 5 বছর? তারপর ঠিকই তোমার মনে হবে আমি তোমার জীবনে এক বিশাল বোঝা। আমার কাছে তুমি সত্যি হ্যাপি বলো? তার চেয়েও আরিয়ান প্লিজ তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করো। আমি কথা দিচ্ছি কিচ্ছু বলবো না।
আমি তোমাকে নিজ হাতে কথাটা শেষ করার আগেই আরিয়ান তুবার গালে পরপর দুটো থাপ্পড় বসিয়ে দিল। ত্যাগের কথা বলতে গিয়ে গাল দুটো লাল হয়ে উঠল তুবার। সে ছলো ছলো চোখে এক হাত গালে রেখে অবাক হয়ে তাকালো। ত তুমি আমাকে মারলে আরিয়ান? তোমার আর কি করব বলো? তোমাকে আমি কতবার বোঝাবো যে এই জীবনে আমার শুধু তোমাকে চাই। আমার আর কোনো সন্তানের দরকার নেই। বাচ্চা হলে যে সংসারে শুধু হ্যাপি থাকা যায় তা কিন্তু একদম ভুল ধারণা। তাছাড়া ওই তো উজান আর ইফাতের ঘরে দুটো নতুন মেহমান আসছে। আমরা ওদের বাচ্চাদের নিজের সন্তানের মতো ভালোবেসে বুকে জড়িয়ে রাখবো। ওরা কি নিশ্চয় আমাদের কাছ থেকে ওদের বাচ্চাদের দূরে সরিয়ে রাখবে? বল, বলো। ওরা আমাকে ধরতে দেবে ওদের বেবি? কোলে দেবে? এত আদর করতে দেবে আমাকে? তুবা ফিসফিসিয়ে আকুল হয়ে জিজ্ঞেস করলো। ঠিক তখনই দরজার কাছ থেকে গম্ভীর আওয়াজ ভেসে এলো, হ্যাঁ, আমরা তো মহা অমানুষ। আমরা কেন তোমাদের আমাদের বেবি ধরতে দেব না? বেবি তো আর তোমাদের কিচ্ছু হয় না। আমরা এতটাই খারাপ যে তোমাদের আমাদের বেবি স্পর্শ পর্যন্ত করতে দেব না, বুঝেছো? কথাটা বলতে বলতেই রুমে ঢুকে গেল উজান। তার পেছনে দাঁড়িয়ে আছে ইফাত আর মেহের। অন্তঃসত্ত্বা মৌকে তার নিচে সোফায় বসিয়ে রেখে উপরে চলে এসেছে উজান। আরিয়ানের সামনে গিয়ে সোজা দাঁড়িয়ে পড়তেই তুবা লজ্জা পেয়ে কিছুটা সরে দাঁড়ালো। দ্রুত হাতে উল্টো পিঠে চোখের জল মুছে নিল। এরই মাঝে মিহের গম্ভীর মুখ করে বলে উঠল, ভাবি, তুমি এটা পর ভাবতে পারলেও আমাদের আমাদের বেবি আসার মানেই তো সেটা তোমারও বেবি, তাই না? তোমার মনে কিভাবে এই বাজে ধারণা এলো যে আমরা আমাদের বেবি তোমার করে দেব না? এত নিচ আর পর ভাবো তুমি আমাদের? তুবা লজ্জিত হয়ে তাড়াহুড়ি করে বলল, না না মেহে, আমি সত্যি ওভাবে বলতে চাইনি। থাক ভাবি, আর বানিয়ে বানিয়ে বলতে হবে না। শুধু মুখে মুখেই এতদিন বোন বলে আসতে, কিন্তু ভেতরে ভেতরে তো পর আর শত্রু ভেবে বসে আছো। তুবা আর সইতে না পেরে ধেয়ে এসে মেহেরের পরম আদর বুকে জড়িয়ে ধরলো। সঙ্গে সঙ্গে খুশির গদগদ হলো। ঠিক তখনই উজান গম্ভীর ভেঙে হেসে বলল, এবার কাজের কথা আসি। শোনো ভাইয়া, বেবি আসছে ঠিক, কিন্তু তাই বলে ভেবে নিও না যে সবাই বেবি রাতে আমাদের কাছে থাকবে। রাতে বেবি তোমাদের কাছে থাকবে। কিভাবে সামলাবে তো তোমরাই জানো। কারণ আমি তো রাতে আমার পিচ্চির সাথে রোমান্স করব। আর তোমরা দুজন নিশ্চিন্তে বেবি সামলাবে, ব্যাস। উজানের কথা সবাই হো হো করে হেসে উচ্চস্বরে হেসে উঠল। ঠিক সেই মুহূর্তে নিচের ড্রয়িং রুম থেকে ভেসে এলো মৌয়ের বিদায়ক আত্মচিৎকার। আল্লাহ গো! চিৎকারটা শোনা মাত্রই রুমে সবাই হাসির শব্দ বাতাসের সাথে মিশিয়ে গেল। মুহূর্তে সবাই হুড়মুড় করে রুমে যেয়ে সিঁড়ির দিকে দৌড় দিল। সিঁড়ির দোতলার কোণে এসে পৌঁছাতে উজানে একদম বরফ হয়ে থমকে দাঁড়িয়েলো। তার চোখের সামনে অমানিসা নেমে এলো নিচে মেঝেতে। তবে একটা সত্যি কথা কি জানেন? রহান তালুকদার মরে গেলেও জিতে গেছে। কারণ যে ফুল তাকে দু চোখে সাহায্য করতে পারতো না, সেই ফুল এখন তার জন্য দোয়া করে, তার জন্য কাঁদে। তার জীবনে ফুল ছিল প্রথম এবং শেষ ভালোবাসা। সে কোনো স্বার্থ ছাড়াই তাকে ভালোবেসেছিল। তার জীবনে ফুল ব্যতীত অন্য কারো স্থান ছিল না। সে ভাবতো তাকে কেউ ভালোবাসে না। অথচ ভালোবাসা তো সবাই সবসময় প্রকাশ পায় না। আর ভালোবাসলে যে পেতে হবে এমনটাও তো নয়। রোহান তালুকদার দেখিয়ে দিয়েছে যে অন্য 8টা 10টা ছেলের মতো নয়। তার জীবনে শুধু একজনই ছিল এবং থাকবে। সে ফুলকে ছাড়াও অন্য কাউকে করতে পারবে না। আর না পারতো নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে সংসার করা দেখতে। যেহেতু নিজের ফুলকে পায়নি, তাই তাদের সংসার গড়ে তোলা সহজ করতে সেই দূরে হারিয়ে গেল। সে সবাই বুঝিয়ে দিয়েছে ভালোবাসা কতটা সত্যি ছিল। সে মৌকে বোঝাতে চেয়েছিল তাকে ছাড়া সে মরে যাবে, তবুও অন্য কোনো নারীতে আসক্ত হবে না। হয়তো বেঁচে থাকতে মৌ ভালোবাসার গভীরতা বুঝতে পারেনি, কিংবা ততদিনে ছিল না বলেই বুঝতে অক্ষম ছিল। কিন্তু আজ সে পাপিষ্ঠ পুরুষের ভালোবাসা মন থেকে সম্মান করে। আর এটাই ছিল রোহান তালুকদারের মৃত্যুর আসল কারণ। চিৎকার করলো, আল্লাহ গো! শোনা মাত্রই রুমে সবাই হাসির শব্দ ভেসে এলো, মিলিয়ে গেল। মুহূর্তে সবাই হুড়মুড় করে রুম ছেড়ে সিঁড়ি দিয়ে দৌড় গেল। সিঁড়ির দোতলা কোণে পৌঁছে উজানে একদম বরফ হয়ে থমকে দাঁড়িয়ে গেল। তার চোখের সামনে ঘোর অনামিশা নেমে এলো।
নিচে মেঝেতে রক্তে ভেসে থাকা মেঝেতে লুটিয়ে পড়ে আছে মৌ। একধারে মৌয়ের শরীর বেওয়াঝরে ব্লিডিং পড়েছে দেখে উজান আত্মা শুকিয়ে যাওয়ার উপক্রম হলো। দুনিয়ার সমস্ত ভয় এক মুহূর্তে এসে তার বুকটা চেপে ধরলো। সে ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে নামতে নামতে মৌয়ের পরমাকুতা আটকে ধরলো পিচ্ছি। মৌ যন্ত্রণায় ছটফট করে উঠলো। সে বুক ফাটা চিৎকার দিয়ে ডুকরে কাঁদতে লাগলো। কিচেন রুম থেকে মৌসুমী চৌধুরী সহ পরিবারের সবাই হন্তদন্ত হয়ে ছুটে এলো। মৌয়ের এই রক্তভেজা আশঙ্কাজনক অবস্থা দেখে মুহূর্তেই সবার হাত পা যেন বরফ হয়ে জমাট বেঁধে গেল। মেহের চোখের পলকে এসে মৌয়ের পাশে হামুগুড়ু দিয়ে বসে কেঁদে উঠল। উজান প্রচণ্ড ব্যাকুলতা মৌয়ের বুক থেকে সরাতে চাইছিল না, কিন্তু সামান্য ছোঁয়াতে মৌয়ের তীব্র যন্ত্রণা কুঁকড়ে উঠল। সে শেষ শক্তি দিয়ে উজানের শার্টের কলার খামচে ধরে রুষ্ট কণ্ঠে কেঁদে উঠল, প্রফেসর সাহেব, আমার বাচ্চা পিচ্ছি। এই পিচ্ছি কিভাবে পড়ে গেলে তুমি? তোমাকে তো বারবার বলেছিলাম সোফা থেকে এক পাও নড়বে না। কেন সরলে সেখান থেকে? আমু তোমাকে বলেছিল না পিচ্চিটাকে দেখতে রাখতে? এই পিচ্ছি কথা বলো না প্লিজ, এমন করো না। যখন উজানের ওপর থেকে অনেকক্ষণ ধরে নিচে নামছিল না দেখে মৌ নিজেই সাবধানে উপরে যেতে চেয়েছিল, কিন্তু সিঁড়ির মাঝপথে ভারসাম্য হারিয়ে অসাবধানবশত হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। সে দু হাত দিয়ে নিচে 8 মাসের উঁচু পেট চেপে ধরে কাতরাচ্ছে। তার সেই মর্মান্ত চিৎকারে উজানের বুকের ভেতরটা প্রতিধ্বনি তুলে কেঁপে উঠেছে। এই পিচ্ছি, একটু কথা বলো আমার সাথে। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে জান। ইফাত, ফার্স্ট গাড়ি বের কর। একটু ওয়েট করো জান, কিচ্ছু হতে দেব না তোমাকে। ইফাত তাড়াহুড়ি কর না ভাই, আমার পিচ্ছিতে যন্ত্রণা কষ্ট পাচ্ছে। প্রফেসর সাহেব, আমাদের বাচ্চা ঠিক আছে তো? ওর কষ্ট হচ্ছে, কিছু করুন না প্লিজ। আমার বাচ্চাকে বাঁচান আপনি। ওর কিছু হলে আমি মা হয়ে কিভাবে সাহায্য করব? কিছু হবে না বেবি, সব ঠিক হয়ে যাবে। ভাইয়া তাড়াতাড়ি কর প্লিজ। মেঝেতে ব্লিডিং এর পরিমাণ ক্রমে বাড়তে লাগলো। তা দেখে উজানের বুকের ভেতর জমানো ভয় আর প্যানিক শতগুণ বেড়ে গেল। এত সাবধানে আগলে রাখার পরও এই ভয়ঙ্কর বিপদটা রেখে গেল না। ইফাত দৌড়ে গিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করে এসে চিৎকার দিল। উজানে এক মুহূর্তেই কালক্ষেপ না করে মৌকে সাবধানে পাজা কোলে তুলে দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল। যেতে যেতে মায়ের দিকে তাকিয়ে আকুল গলায় আওড়ালো, আম্মু, আজ যদি আমার পিচ্চির কিছু একটা হয়ে যায় তবে তোমরা তোমাদের এই ছেলেকে চিরকালের জন্য হারাবে। গটিট। উজানের এই রুদ্রমূর্তি আর শেষ কথা শুনে মৌসুমী চৌধুরী বুকটা হাহা করে উঠল। তিনি যদি তখন কিচেনে না গিয়ে সোফার পাশে বসে থাকতো তবে হয়তো এই সর্বনাশ হতো না। বিষাদ আর অপরাধ বোধে তিনি ধরে পড়লেন। উজান মৌকে কোলে নিয়ে পেছনের সিটে শুইয়ে দিল এবং গাড়ি স্টার্ট নেওয়া হলো। কিন্তু মূল মহাসড়কে পৌঁছাতে সামনে দীর্ঘ ট্রাফিক জ্যামে আটকে গেল গাড়ি। এদিকে মৌয়ের অবস্থা মিনিটের অতি আশঙ্কাজনক হয়ে উঠেছে। ব্লিডিং এর পুরো সিট ভিজে একাকার। মৌয়ের এই রক্তশূন্য নিস্তেজ অবস্থায় দেখে উজানের শক্ত হাত পা বরফের মতো শীতল হয়ে এলো। কি করবে, মাথা উঁচু করে কিছু করছে না। মৌয়ের যন্ত্রণায় ছটফট করতে উজানের শার্টে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। উজান হাত ছাড়িয়ে ড্রাইভিং এর পজিশন যেতে চাইলেও মৌ আকুল কেঁদে ওঠে, প্রফেসর সাহেব, যাবেন না আমাকে একা ফেলে প্লিজ। আমার কাছেই থাকুন না আপনি, আমি কোথাও যাচ্ছি না যান। উজান আকুল হয়ে কপালে চুমু খেয়ে বলল, গাড়িতে ট্রাফিক জ্যামে আটকে গেছে। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হিতে বিপরীত হবে। তুমি একটু রিল্যাক্স হও, আমি দেখছি কি করা যায়। ভীষণ কষ্ট হচ্ছে আমার, বাঁচাবো না আমি প্রফেসর সাহেব। জান, তুমি ওয়েট করো, তোমার প্রফেসর সাহেব তো তোমার পাশেই। মৌ ছেড়ে দিতে না চাইলে উজান নিজেকে কোনো ক্রমশ ছাড়িয়ে ঝড়ের বেগে দরজা বাইরে বের হয়ে এলো। ইফাত, তুই পেছনে গিয়ে বস, ড্রাইভিং করব। ইফাত চোখ বড় বড় করে তাকালো। হোয়াট? এই পরিস্থিতিতে তুই প্যানিক নিয়ে ড্রাইভ করবি? রিল্যাক্স ইয়ার, আমি করছি তো। জ্যামটা একটু ছাড়লে আমি ফুল স্পিডে টান দেবো। নো, এতক্ষণ আমার পিচ্চির এই কষ্ট সহ্য করতে পারছে না। তুই ছাড়বি নাকি আমি তোকে টেনে সারাবো? অতঃপর ইফাতকে পেছনে পাঠিয়ে উজান নিজের ড্রাইভিং সিটে বসলো। আরিয়ান অনবরত হসপিটালে ফোন করে ইমার্জেন্সি ওটি রেডি রাখতে বলেছে, কিন্তু রাস্তা পরিষ্কার হওয়ার কোনো লক্ষণ নেই দেখে উজান এক মুহূর্তের জন্য মাথা ঠান্ডা না করে গাড়ির এক ঝটকায় ব্যাক করে উল্টো লেনে ঘুরিয়ে নিল। যেই দিন দিয়ে শত শত গাড়ি বর্ণ বাজিয়ে উল্টো দিকে থেকে আসতে উজান চরম ঝুঁকি নিয়ে সে বিপরীতে লেনেই গাড়ি ছুটালো দ্রুত গতিতে।
রাস্তায় সাধারণ মানুষ আর ট্রাফিক পুলিশ হাঁ করে চেয়ে রইলো, কিন্তু কারো তোয়াক্কা না করে ড্রাইভিংয়ে করে গাড়ি অ্যাক্সিডেন্টের পূর্ব চাপ দিয়ে রেসিং করে মতো চালিয়ে হসপিটাল ইমার্জেন্সিতে এসে পৌঁছালো। যেহেতু আরিয়ান আগেই ডিট ও সার্জনদের সাথে কন্ট্রাক্ট করেছিল, তাই স্ট্রেচার আর স্পেশাল মেডিকেল টিম রেডি ছিল। মৌকে দ্রুত স্ট্রেচারে তুলে অপারেশন থিয়েটারে দিয়ে দ্রুত নিয়ে যাওয়া হতে লাগলো। কিন্তু নিস্তেজ হয়ে থাকা মৌ এক সেকেন্ডের জন্য উজানের রক্তমাখা হাতটা ছাড়তে রাজি নয়। মৌয়ের এই মুহূর্তের সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার অবস্থা, করুণ অবস্থা দেখে উজান নিজেকে আর সামলাতে পারল না। শক্ত মনের মানুষটা সিবিসি ল্যাবের করিডোরে সবার সামনে হু হু করে বাচ্চাদের মতো কেঁদে উঠল। উজানকে অঝরে কান্নায় ভেঙে পড়তে দেখে হসপিটালের ডক্টর, নার্স আর বাড়ির সবাই হতভম্বিত স্তব্ধ হয়ে গেল। অধঃচেতন মৌ পর্যন্ত উজানের এই রূপ দেখে অবিশ্বাস্য চোখে তাকালো। মানুষটা আর তার জন্য আকুল শিশুর মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মৌ কাঁপা কণ্ঠে বলে, প্রফেসর সাহেব, পিচ্ছি প্লিজ, প্লিজ আমার বুকে ফিরে এসো। উজান ট্রাসারের বুকে ময়ের দুগালে মতো চুমু খেয়ে কেঁদে উঠল। আমি সত্যি সত্যি বাঁচব না তোমাকে ছাড়া। এই উজান চৌধুরী জীবনে অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু তোমাকে হারানোর কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি আমার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। প্লিজ আমাকে এভাবে নিঃস্ব করে যেও না। ইফাত এসে দ্রুত উজানের কাঁধে হাত রেখে বোঝাতে চাইল, কিন্তু সে বুঝতে নারাজ। উজান ছাড়া ভাবিকে ইমিডিয়েটলি ওটিতে দিতে হবে, নয়তো ট্র্যাজিক কিছু। ইফাত বাক্য শেষ করার আগেই উজান ইফাতের শার্টের কলার দু হাতে চেপে ধরে দেওয়ালে লেপ্টে গর্জে উঠল, নয়তো মানে, নয়তো মানে বোঝাতে চাইছিস তুই আমার পিচ্ছি সুস্থ হয়ে ফিরে আসবে, আমার বুকে এসে হাসবে। তোকে ছাড়া উজান চৌধুরী এক সেকেন্ডের জন্যও বাঁচতে না, বুঝতে পেরেছিস তুই? হেড গাইনি ক্লোজেস্ট ও সিনিয়র লেডি ডক্টর কারাগলায় কড়া গলায় তার দিতে লাগলেন। মিস্টার উজান, প্লিজ পেশেন্টকে ওটিতে নিতে দিন। টাইম ওয়েস্ট হচ্ছে। কিন্তু উজান মৌয়ের একা কোনো ভাবতে ছাড়ল না। সে ওটির ভেতরে ঢোকার জন্য চরম বিশৃঙ্খলা শুরু করলো। হাত ছাড়াতে নারাজ সে। একজন ডক্টর অত্যন্ত কঠোর ও বিরক্ত গলায় বলল, সরি মিস্টার উজান চৌধুরী, পেশেন্টের সাথে অ্যাটেন্ডেন্ট হিসেবে আপনাকে কোনোভাবে ভেতরে যেতে দেওয়া সম্ভব নয়। আপনি বাইরে এমন পাগলামি আর ভায়োলেন্স করছেন, ওটির ভেতরে ঢুকে কি করবেন আমার এত বড় রিস্ক নিতে পারবো না। রুলস অনুযায়ী ওটিতে কোনো রিবোটিভ অ্যালাউ নয়। ডক্টর এই কড়া কথায় উজানের ভেতরে ক্ষোভ আর আতঙ্ক দ্বিগুণ বেড়ে গেল। সে আবার কিছু বলতে যাবে, ঠিক তখনই ভেতর থেকে একজন নার্স ভীতিনক মুখে বেরিয়ে এসে বলল, ডক্টর, পেশেন্টের অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল, পালস ড্রপ করছে, ওনার ঘন ঘন হেঁচকি উঠছে, মনে হচ্ছে পেশেন্টকে বাঁচানো পসিবল নয়। বাঁচানো পসিবল নয়, এই বাক্যটি কানে আসা মাত্র উজানের মাথার রাগ যেন ফেটে গেল। সে নিজেকে ধরে রাখতে না পেরে এক ঘাটে ওই নার্সের গলা চেপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো এবং হুঙ্কার তুললো, বাঁচানো পসিবল না মানে কি? আর যদি আমার পিছিয়ে এক চুল পরিমাণ ক্ষতি হয়, তোদের এই পুরো হসপিটাল শুদ্ধ করে দেব আমি, একদম পুড়িয়ে ছাই করে দেব। ইফাত, আরিয়ানার হারিফুল চৌধুরী মিলে অনেক কষ্টে উজানকে টেনে নার্সের উপর থেকে সরালেন, কিন্তু উজানকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না। উজানের এই অনাকাঙ্ক্ষিত আচরণে হেড সার্জন চরম ক্ষিপ্ত ও রাগান্বিত হলেন। তিনি গম্ভীর ও মেজাজি গলায় বলেন, দ্যাটস এনাফ মিস্টার উজান চৌধুরী, অনেক হয়েছে আর নয়। আমরা আপনার ওয়াইফের অপারেশন করব না। আপনি দয়া করে আপনার পেশেন্টকে অন্য কোথাও নিয়ে যান। ইউ আর নট গেট ইন দিস কেস। এই বলে ডক্টর ওটি রুম দিকে পিঠে ফিরিয়ে চলে যেতেই উদ্যত হলেন। এবার উজান ছাড়া পরিবারের বাকি সবাই, আরিয়ান, ইফাত, আরিফুল চৌধুরী উজানের উপর চরম রেগে গেলেন। জীবনে এত বড় সতর্কের কোনো উজান এমন অবিবেকের মতো পাগলামি করে সময় নষ্ট করেছে। কিন্তু পর মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে উজানে এক দৌড়ে গিয়ে ডক্টরের দুটো পা হাতে আঁকড়ে ধরলো। যে উজান চৌধুরী কখনো কারোর সামনে মাথা নত করেনি, সেই উজান আজ মেঝেতে হাঁটু মুড়ে বসে একজন ডক্টরের পায়ে হাত দিয়ে শিশুর মতো ডুকরে কেঁদে উঠলো, আকুতি জানালো, সরি ডক্টর, আই এম রিয়েলি রিয়েলি সরি, সরি, সো সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ দয়া আপনার আমার পিচ্চিটাকে বাঁচান। আমি আর একটু পাগলামি করব না। আমি ওই নার্সের পায়ে ধরে মাপ চাইবো, তবু আমার ওয়াইফকে বাঁচিয়ে দিন। আমার কোনো সন্তানের দরকার নেই ডক্টর, আমার বেবিটাকে বাঁচতে হবে। না, লাগবে না আমার বেবি।
আপনি যদি শুধু ওয়াইফ বাঁচিয়ে আমার বুকে ফিরিয়ে দিন, আমি কথা দিচ্ছি এক পাশে শান্ত হয়ে হাত ধরে দাঁড়িয়ে থাকবো, বিন্দুমাত্র ডিস্টার্ব করবো না। প্লিজ আমাকে শুধু যেতে দিন। এতক্ষণ ডক্টর অত্যন্ত কঠিন থাকলেও একজন শক্ত সামর্থ্য পুরুষকে এভাবে হাত পা ধরে শিশুর মতো অঝরে কাটতে দেখে তার মনে এক নিমিষে গলে গেল। তাছাড়া আরিয়ান চৌধুরী আর তার বাবা আরিফুল চৌধুরীও এসে ডক্টরের কাছে অনুনয় বিনয় করলেন। ডক্টর এক গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে উজানের হাত থেকে ছাড়িয়ে নিয়ে নরম গলায় বললেন, মিস্টার চৌধুরী, প্লিজ রিল্যাক্স অন, ওকে? আপনাকে স্পেশাল পারমিশন দেওয়া হচ্ছে ভেতরে যাওয়ার, কিন্তু আপনি যদি ভেতরে গিয়ে আবার হাড় পার হয়ে যান, নো ডক্টর, আমি বিন্দুমাত্র রুট হব না। আমি একদম প্রমিস। আপনি শুধু আমাকে ভেতরে যেতে দিন আর আমার পিচিটাকে ভালোই ভালোই আমার বুকে ফিরিয়ে দিন। তাছাড়াও আমারও কিচ্ছু চাওয়ার নেই, এমনকি আমার বেবিও লাগবে না, জাস্ট আমার ওয়াইফকে বাঁচান। এরপর ওনাকে ওটিতে যেতে দেওয়া হলো। সে মৌয়ের কাছে যেতেই মৌ চমকে আটকে উঠল। আজ পর্যন্ত সে কখনো দেখেনি বা শোনেনি সে যে সন্তান প্রসবের সমস্ত স্বামীকে স্ত্রীর পাশে থাকতে দেওয়া হয়। উজান সোজা গিয়ে ঝুঁকে মৌয়ের সারা মুখে অজস্র চুমু খেলো। গলা মুখ ঠোঁট কোথাও বাদ দিল না। সে শক্ত করে মৌয়ের হাত ধরে রেখে শান্ত গলায় বলল, আমি আছি পিচ্ছি, ব্যাস। এইটুকু ভরসা মৌয়ের প্রয়োজন ছিল। সে আজ ভীষণ ভয় পাচ্ছে, নিজের জন্য নয়, বেবিটার জন্য। পাশে গিয়ে পেটে বেশ আঘাত পেয়েছে সে। বেবিটা ঠিক আছে কিনা জানা নেই। যদি তার কিছু হয়ে যায় সে কিভাবে সইবে? সে মন থেকে চায় নিজের জীবনের বিনিময়ে হলেও বাচ্চাটাকে বাঁচাতে। হঠাৎ মৌ উজানের মুখের দিকে তাকায় এলো। মানুষটা জেগে তাকানো যাচ্ছে না, পুরো মুখ মলিন হয়ে আছে। মৌ ঠিকই বুঝতে পারছে লোকটার ভেতরে ভেতরে কতটা কষ্ট পাচ্ছে। মৌয়ের মুখে মুখে ব্যথার ছাপ স্পষ্ট। সে কাঁপা কাঁপা কণ্ঠে ধুদালো, প্রফেসর সাহেব। উজান মৌয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। মৌয়ের যন্ত্রণা সে হাড় হাড় অনুভব করতে পারছে। সে যদি আগে জানতো বাবা মা হতে গেলেও তার পিচ্চিটাকে এতটা কষ্ট পেতে হবে, তবে সে কখনোই এমনটা হতে দিত না। মানুষ তো বাচ্চা ছাড়াও দিব্যি বেঁচে থাকে, তারাও বেঁচে যেত। একটা সন্তানের জন্য সে তার স্ত্রীর কোনো ক্ষতি চায় না। উপরওয়ালার কাছে তার একটাই আকুতি, তার বাচ্চা না হলেও চলবে, শুধু তার পিতৃ সুস্থভাবে বেঁচে থাকলে হলো। বলো ওয়াইফ, আমি হারিয়ে গেলে ভুলে যাবে আমায়। মৌয়ের চোখ তখন অশ্রুতে ছলছল করছে। মেয়েটার মনের অবস্থা উজান ঠিকই বুঝতে পারছে, কিন্তু এই যন্ত্রণা কমানোর কোনো ঔষধ তার জানা নেই। সে শান্ত কণ্ঠে উত্তর দিল, তুমি আমার অস্তিত্বের মুখস্থ থাকা সূরা ফাতিহার যুগ কেটে গেলেও তোমাকে ভুলে যাওয়া সম্ভব না। তার কথায় মৌ কিছুটা স্বস্তি পেল, তবুও মন সায় দিল না। সে আবারও বলল, প্রফেসর সাহেব, আজ যদি আমার কিছু হয়ে যায়, আপনি কখনো অন্য কারো হবে যাবেন প্লিজ। আমি আপনার অন্য কারোর সাথে ভাগ করে দিতে পারবো না, আপনি শুধুই আমার। উজান রাগী দৃষ্টিতে তাকালো। মেয়েটার গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিতে ইচ্ছে করছে তার, কিন্তু সে অসুস্থ বলে তা পারল না। মেয়েটা কিভাবে ভাবলো উজান তাকে ভুলে অন্য কোনো কাউকে আপন করে নেবে? সে কি এতটা মেয়ে লোভী, এতটাও খারাপ? উজান কঠোর গলায় বলে, সুস্থ হয়ে বাসায় চলো, তারপর এই কথা পানিশমেন্ট দেবো। এরপর আর কিছু বলল না উজান। মৌ তার কথায় মৃদু হাসলো, তবু আর কিছু বলতে ইচ্ছে হলো না। উজান বারণ করলেও মৌ শুনল না। প্রফেসর সাহেব, আমাদের বাচ্চা ঠিক থাকবে তো? ওকে কি আমি বুকে জড়িয়ে নিতে পারবো? আমার বেবি চায় না। সে যদি আমার বুকেও না আসে তবু আমার কোনো আক্ষেপ থাকবে না। আমার শুধু আমার এই প্রিয় ওয়াইফকে চাই, আর কিচ্ছু না। মৌ আর কিছু বলার সাহস বা শক্তি পেল না। মানুষটা তাকে এত ভালোবাসে তা তার জানা ছিল না। এই জন্যই হয়তো বলা হয় পুরুষের ভালোবাসার ক্ষমতা ভিন্ন। সে তার নারীর জন্য কেবল জীবন নয়, যে কোনো কিছু করতে পারে। দীর্ঘক্ষণ পর অপারেশন শেষ হলো। উজানের ঘর আরো করে এলো এক ছোট্ট কন্যা সন্তান। কিন্তু উজান খুশি নয়, কারণ মৌ এখনো অজ্ঞান হয়ে আছে। সেটা নিয়ে তার ভয়ের শেষ নেই। এদিকে উজানকে অনেকবার বেবিটাকে কোলে নিতে বলা হলেও সে নেয়নি, এমনকি একজনের জন্যও দেখেনি, এক নজরের জন্যও দেখেনি। এরপর মৌয়ের কেবিনে শিফট করা হলো। তার ঘন্টা পরেই মৌয়ের জ্ঞান ফিরল। চোখ খুলে প্রথমে উজানকে দেখতে পেল না সে। সাথে সাথে উজান মৌকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মেয়েটাকে নিয়ে বড় ভয়ে ছিল সে। অবশেষে তার পিচ্চি সুস্থ আছে। মৌ অনেক কষ্টে হাত বাড়িয়ে উজানের মাথায় রাখলো।
উজান সেই হাত চেপে ধরে শত চুমু খেলো। এরই মাঝে বেবিকে কোলে নিয়ে মেহের কেবিনে ঢুকলো। এসে অভিযোগের সুরে বলল, মৌ জানিস, ভাইয়া আমাদের বুড়িকে কোলেই নেয়নি। কোলে নেওয়া তো দূরে কথায় এক পলক দেখেও নি। তুই বল এটা কি ভাইয়া ঠিক করেছে? মৌ উজানের দিকে কটমট করে তাকালো, শক্ত গলায় বলল, আপনি আমার মেয়েটাকে কোলে নেননি, তার মানে আপনি চাননি আমার মেয়ে হোক। সরুন এখান থেকে, আপনাকে দেখতে চাই না আমি। মৌ অভিমানী স্বরে বলল। তার কথা উজান হেসে ফেলল, নিচু হয়ে সবার সামনে আবার আবার মৌয়ের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। তারপর মেহেরের কোলে থাকা অবস্থায় বেবিটা গলার পকেট থেকে বের করলো সেই রোহানের লকেটটি, পরিয়ে দিল। এবার সে নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে আওড়ালো, আমার নয়, বলো আমাদের, আমাদের ঘরে নতুন ফুলের জন্ম হয়েছে। এই নতুন। উজান কপালে চুমু খেলো। মেয়েটি বড় বড় চোখে তাকিয়ে আছে। উজানের মুখে ফুল শব্দটা শুনে ময়ের বুকটা কেঁপে উঠলো। তার কোলে কন্যা সন্তান এসেছে শুনেই রোহন নিশ্চয় অনেক খুশি হতো, কিন্তু মানুষটা আর নেই। ঠিক তখনই উজানের তৃপ্তি হাসি মুখে ফুটে উঠল। সে বেবির দিকে তাকিয়ে ফিসফিস করে আওড়ালো, আম্মা গো আম্মা, আমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছে তোমার মাম্মা। দেখো তার চোখে মুখে আজ পৃথিবীর শ্রেষ্ঠ বিচরণ করছে। এই মাম্মাকে কখনো হার্ট করো না, নয়তো তোমার পাপ্পা সহ্য করতে পারবে না। উজান কথা শেষ করতে মেয়েটার খিলখিল করে হেসে উঠল। তা দেখে উজানের মনটাও তৃপ্তি ভরে গেল। কাল পর্যন্ত যে ছিল শুধু এক মায়ের দায়িত্ববান ছেলে, স্ত্রীর দায়িত্ববান স্বামী, আর বড় ভাইয়ের আদরের ভাই, আর একজন বাবা। মোর দূর থেকে বাবা মায়ের এই ভালোবাসার দৃশ্য দেখছে। কেবিনের বাইরে তুবা দাঁড়িয়ে আছে। সে ভেতরে আসার সাহস পাচ্ছে না। উজান নিজেই এগিয়ে তুবাকে ভেতরে নিয়ে এলো। তুবাকে দেখে মৌ মৃদু হাসলো এবং তাকে কাছে ডাকলো। তুবাও এগিয়ে এলো। মৌ নিজে উঠে মৌকে তুবার কোলে তুলে দিতে পারছে না দেখে সে উজানকে বলল তুবা কোলে দিতে। তুবা পুচকে বাচ্চাটিকে কোলে নিতে কিছুটা ইতস্ত বোধ করছিল। তবু উজান তার কোলে মেয়েটাকে তুলে দিয়ে হালকা হেসে বলল, শোনো ভাবি, তুমি তো তোমার মেয়েকে পেয়ে গেছো, আর আমি পেয়েছি আমার বউকে। এবার খুশি তো? জাস্ট কয়েকটা দিন আমার তার মাম্মার সাথে থাকবে, তারপর যাদের মেয়ে তাদের কাছে বুঝিয়ে দেবে। এরপর আমি আর আমার বউকে নিয়ে রোম্যান্স করব। প্রফেসর সাহেব মৌ চোখ রাঙালো। বড় রাগ করছো কেন? যা সত্যি সেটাই তো বলবো। আমার এই আম্মাটার জন্য তো অনেক সহ্য করেছি, এবার তো কিছু বলতে হবে। বেহেয়ালক, চুপ করুন আপনি। ওকে ফাইন, চুপ করে গেলাম। মেহের খুশিতে গদগদ হয়ে এগিয়ে এলো। তুবার পাশে দাঁড়িয়ে হঠাৎ প্রশ্ন ছুড়ে দিল, ভাইয়া আমাদের বুড়ি কি নাম রাখা হলো? মৌ, তুই কি কোনো নাম ঠিক করেছিস? মৌয়ের মাথা নেড়ে না সূচক সায় দিল। এরই মাঝে আরিফুল, আকবর চৌধুরী, মৌসুমী চৌধুরী এবং ইমরোজা চৌধুরী কেবিনে এসে হাজির হলেন। তারা তাদের আদরের নাতিকে কোলে নেওয়ার জন্য মেতে উঠলেন। সেই আনন্দের মাঝে সবার উদ্দেশ্যেই উজান উচ্চারণ করলো, উজান চৌধুরীর মেয়ের নাম হবে রিহা চৌধুরী। আমার কলিজের টুকরো। রিহা চৌধুরীর নামটা শুনে মৌ চমকে উঠল, কারণ এই নামটা ছিল রোহানের ভীষণ পছন্দের। সে তার হবু মেয়ের নাম রিহা রাখতে চেয়েছিল। তার উজানা সেই বন্ধুর পছন্দের নামটাই নিজের মেয়ের জন্য রেখে দিল। মেয়ের ভাবনার সেট ঘটল কানে কাছে ভেসে আসে একটি শীতল কণ্ঠ, আমি চাই না রোহান তালুকদারের নামটি আমাদের জীবন থেকে হারিয়ে যাক, কিংবা ওর পছন্দগুলো আমরা ভুলে যাই। আমার পিচ্চিটাকে সে পায়নি ঠিকই, তবে তার বাকি সব ইচ্ছে, আমার স্বপ্ন আমি পূর্ণ করবো ইনশাল্লাহ। মৌ মুচকি হাসলো। মানুষটা যে কোন ধাতুর গড়া তা সে বুঝতে পারছে না, তবে এই মানুষটাকে নিজের জীবনে পেয়ে সত্যি ভীষণ ভাগ্যবতী। কেটে গেছে 2টি মাস। এই 2 মাসে তাদের মেয়ে রিহা অনেকটাই বড় হয়েছে। এখন বাবা মায়ের কথা কিছুটা বুঝতেও পারে। অথচ এইটুকু একটা পুচকে বেবি নিয়ে উজান যখন তখন এদিকে ওদিকে চলে যায়। এই নিয়ে মৌয়ের অভিযোগ শেষ নেই। এত ছোট একটা মেয়েকে এই সময় বেশি বাইরে রাখা ঠিক নয়, কিন্তু উজান যেন কিছুতেই শুনতে নারাজ। মেয়ে হওয়ার পর তার ধৈর্যের পরিমাণ যেন দ্বিগুণ বেড়ে গেছে। যেখানে অন্য সব পুরুষ বাবা হওয়ার পরও সন্তানের দিকে তেমন মনোযোগ দিতে পারে না, রাত বিরেতে বাচ্চা কাঁদলেও বিরক্ত হয় বা চেঁচামেচি করে, সেখানে উজান তার পুরো বিপরীত মেরু মানুষ। দীর্ঘ 8টি মাস সন্তানকে পেটে নিয়ে কষ্ট না সহ্য করেছে মৌ। সে অসহ্য যন্ত্রণা উজান নিজে চোখে দেখেছে। তাই এখন সে মৌকে একদম পূর্ণ বিশ্রামে রেখেছে। সারাদিন রাতে
হাতে গোনা মাত্র কয়েক ঘন্টা ঘুমায় উজান, আর বাকি পুরোটাই রাত মেয়েটাকে নিয়েই জেগে থাকে। মেয়েটাও হয়েছে ঠিক তার বাবার মতোই ভীষণ দুষ্ট। সারা রাত দিন শান্ত হয়ে ঘুমাবে, আর রাত হলে তার যত দুষ্ট শুরু হয়। তবে তার এই জ্বালাতন মৌয়ের সহ্য করতে হয় না। সে নিশ্চিন্তে পরম ঘুমে ঢলে পড়ে, আর উজান পুরো রাত জেগে মেয়েকে সামলায়। সারাদিন ভার্সিটিতে কলেজ সামলে মেয়েটাকে সামলাতে তার বিন্দুমাত্র বিরক্ত নেই, বরং সে আনন্দ পায়। মেয়েকে ফিল্টার খাওয়ানো, জামা চেঞ্জ করানো, বুকের সাথে জড়িয়ে ধরে রুমে জুড়ে হেঁটে বেড়ানো সব উজান নিজে হাতে করে। মৌ শুধু অবাক চোখে তাকিয়ে রাখে। এমনকি দিনে মৌয়ে তেমন একটা মেয়েকে সামলাতে হয় না। সে শুধু খাওয়ায়, আর বাকি সময় বাড়ির সবাই রাজকন্যার মতো নিয়ে মেতে থাকে। পরিবারের বড় নাতনি বলে কথা, তাই তার উপর ভালোবাসার কোনো সীমানা নেই। তবে দিনে বেশিরভাগ সময়ই তুবার কোলেই থাকে। মৌ দূর থেকে তুবার মুখে সে প্রাণ খোলা হাসি দেখে। সন্তানহীন মায়ের মনের কষ্ট মৌ খুব ভালো করেই বোঝে। সেজন্য সে কখনো তুবাকে সন্তান নিয়ে কোনো বিধমূলক কথা বলেনি। উল্টো সে নিজেই রিহানকে তুলে কোলে দিয়ে এসেছে। এদিকে আজ 2 মাস পর উজান মৌয়ে তাদের আগে সে দোতলা রুমে শিফট হয়েছে। প্রেগনেন্সির সময়ে মৌয়ের সিঁড়ি বেয়ে ওঠানামা করতে কষ্ট হবে ভেবেই 4 মাসের মাথায় তারা নিচে শিফট হয়েছিল। আজ আবার সেই প্রিয় রুমে ফিরে যাওয়ার পালা। পুরো রুম গোছানোর দায়িত্ব উজান একা নিজে কাঁধেই তুলে নিয়েছে। কাউকে রুমে ঢুকতে দেয়নি। সেজন্যই আজ সে ভার্সিটিতে থেকেও অফ নিয়ে দিচ্ছে। আজকে পুরোটা দিন সে শুধু তার ওয়াইফকে দিতে চায়। এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, তবুও উজানের রুমে গোছানো শেষ হলো না। মৌ নিচে সবাই বসেছিল। এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকতে থাকে সে বেশ বিরক্ত। ওদিকে তুবা আর রিয়ান রিহানকে নিয়ে আনন্দে মেতে উঠেছে। তাদের মুখে মিষ্টি হাসি দেখে মৌয়ের মনটা শান্তিতে ভরে গেল। অতঃপর সে একঘেয়েমি কাটাতে ধীরে ধীরে ছাদে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু ছাদে পা রাখতে সে অবাক হয়ে থমকে দাঁড়ালো। সেখানে আগে থেকেই রয়েছে ইফাত আর মেহের। মেহের যেদিকে যাচ্ছে, ইফাত পা টিপে টিপে তার পিছু পিছু সেদিকেই দৌড়াচ্ছে। বারবার মেহের রাগে চোখ তাকাচ্ছে, তবুও ইফাতের মাথায় কোনো লক্ষণ নেই। তার মুখে একটাই মিনতি, সরি বউ প্লিজ, আজকের মতো মাফ করে দাও, ট্রাস্ট মি। এরপর থেকে দরকার হলে তোমার বোরখা পরে বাইরে বের হব, তবুও আজকের মতো ক্ষমা করে দাও। মেহের তেরে এসে ইফাতের দিকে কর্কশ কণ্ঠে গর্জে উঠল, টাচ করবেন না আমায়, বললাম না? বাজে লোক একটা। যার না যে আপনাকে রাস্তাঘাটে জড়িয়ে ধরেছিল, তাকে গিয়ে টাচ করুন। ছি, নাউজিবিল্লাহ। ঘরে আমার চাঁদের মতো সুন্দর বউ থাকতে আমি ওই জঙ্গলিদের কেন টাচ করতে যাব? ওদের কি তো আমার রুচি যায় না? রুচি গেলে তো ঠিক টাচ করতে। দাদি একদম ঠিকই বলতো, পুরুষ মানুষ মানেই খারাপ। মেহের মুখ ফিরিয়ে রাগে গজ গজ করতে করতে ছাদের অন্যদিকে গিয়ে দাঁড়ালো। ইফাত তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ইদানিং মেয়েটা বড্ড বেশি কথায় কথায় স্যাড করে ওঠে। অবশ্য প্রেগনেন্সির সময় মেয়েদের এমন মুড সুইচ হয়, ইফাতের তা জানা আছে, কিন্তু তাই বলে এক এক সময় এক এক অদ্ভুত মুড। গতকাল রাতে তো ইফাতকে দেখে মেহের অযথা চিৎকার জুড়ে দিয়েছিল। সে নাকি ইফাতের সাথে এক বিছানায় ঘুমাবে না, অন্য কারোর সাথে ঘুমাবে। কিন্তু ইফাতও তো বউ ছাড়া ঘুমাতে পারবে না। শেষে মেহেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ইফাতের সাথে ঘুমাতে রাজি করানো হলো। ঠিকই, কিন্তু শর্ত হিসেবে বেচারা ইফাতকে সারা রাত মেঝে শীতেল মেঝেতে শুয়ে কাটাতে হয়েছে। আর আজ উজানের সাথে কিছু জরুরি কেনাকাটা করতে গিয়ে ইফাতের এক এক্স গার্লফ্রেন্ড হুট করে এসে তাকে জড়িয়ে ধরেছিল। উজান শয়তানি করে অমনি সেই মুহূর্তে একটা ছবি তুলে মিহেরের ফোনে পাঠিয়ে দিয়েছে। ব্যাস, তারপর থেকে শুরু হয়েছে এই ধূসর নাম কাণ্ড। বউ বউ প্লিজ রাগ করো না, আই এম প্রমিস তুমি ছাড়া এই ইফাত চৌধুরী আর কারো দিকে তাকায় না। আপনাকে আমি বিশ্বাস করব না, আপনি খুব খারাপ। আমি আগের চেয়েও মোটা হয়ে গেছি বলে আমাকে আর আপনার ভালো লাগে না, তাই না? আর সেই জন্যই অন্য মেয়েকে জড়িয়ে ধরতে দেন। আমি সব বুঝি। মেহের অভিমানের স্বরে কথাগুলো বলল। তীরের মতো কথাগুলো গিয়ে সরাসরি ইফাতের বুকে বিঁধল। সে ততক্ষণ মেহেরের সামনে গিয়ে হুট করে তাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলো। আকুল গলায় বলল, এটা কি বলেছো ফুলকন্যা? আমার তোমাকে ভালো লাগে না, তুমি এটা বলতে পারলে? ছাড়ুন আমাকে, আপনাকে আর বোঝাতে হবে না, আমি সব বুঝি। ইফাত কিন্তু ইফাত তাকে ছাড়লো না। হঠাৎ মেহের তার কাঁধে শীতল তরল কিছু স্পর্শ অনুভব করলো। মুহূর্তের মধ্যে সে চমকে উঠল। ইফাতকে অনেক কষ্টে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দেখে
ইফাতের চোখ থেকে অঝরও অশ্রু গড়িয়ে পড়েছে। তা দেখে মোহর ঠোঁট টিপ ফুলালো। আপনি কাঁদছেন? আমি তো জাস্ট এমনি এমনি বলেছি তার জন্য এভাবে কাঁদতে হবে। ইফাত অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকালো। মেহের পরম যত্নে তার চোখের জল মুছে দিতেই ইফাতের সেই হাতটিকে ব্যাকুল হয়ে চুমু খেলো এবং আকুল কণ্ঠে বলল, তুমি কেন এমনি এমনি বলতে গেলে? তুমি তো জানো তুমি ছাড়া এই ইফাত চৌধুরী কারো দিকে চোখ তুলেও তাকায় না। তবুও বললে, তুমি এসব অভিযোগ করলে আমার বড্ড কষ্ট হয়। আমি প্রমিস করছি না তোমাকে সবসময় অনেক অনেক ভালোবাসবো। আচ্ছা, আর মুড অফ করবে না প্লিজ। আর কখনো এমন কথা বলবে না। তুমি বিশ্বাস করো, আমি সত্যি ওই ডাইনিকে দেখিনি। ও নিজেই হুট করে এসে আমাকে জড়িয়ে ধরেছে। আবার ওই ইফাত তাকে বাহু ধরে জড়িয়ে ধরলো। মেহেরও ইফাতের পিঠে আলতো করে হাত বুলালো। অতঃপর মৃদু হাসলো। আপনাকে বিশ্বাস না করলে মেহের জীবন এতটা সুন্দর কখনোই হতো না। আপনাকে স্বামী হিসেবে পেয়ে আমি সত্যি ভাগ্যবতী। আপনি আছেন বলে মেহের আছে। মেহের আশ্বাসে ইফাত কিছুটা শান্ত হলো। সে মেহেরের এক হাত বুকের সাথে। মেহের চমকে তাকালো। আপনি এটা কি করলেন? রুমে চলো বউ। রুমে যাব মানে? এই বিকেলে রুমে যে কি করব? ইফাত মেহেরের কণ্ঠে স্থির চোখে নিচে কণ্ঠে ফিসফিসিয়ে বলল, তোমাকে চাই। এখন এই মুহূর্তে কি? আপনি পাগল হয়ে গেছেন। প্রথমত এখন দিন, আবার তাছাড়াও আমার পেটে বাবু আছে। মেহের কথা ইফাতে আলতো করে হাসলো। একটু ঝুঁকে মেহেরের নামে নাকের সাথে নিজের নাক ছোয়ালো। পাগল তো আবার আমার এই মিষ্টি বউটার প্রেমী। তাকে নিজের করে পাওয়ার জন্য পাগল হয়েছি। আর দিনে কি আমি আমার বউটাকে ভালোবাসতে পারবো না? ভুলে গেলে? আমি কিন্তু আমার বউকে প্রথমবার দিনে ভালোবেসেছিলাম। ইফাতের কথা মেহের মারাত্মক লজ্জা পেল। সাথে সাথে মাথা নিচু করে ফেললো সে। ইফাত আবারও ফিসফিসিয়ে আওড়ালো, আর আমার সন্তানের কথা বলছো? ইফাত চৌধুরীর সন্তান ইফাত চৌধুরীর মতোই হবে। সে অনেক সাহসী, তাই আর বাবা ভালোবাসার মাঝেও সে কখনো হারাবে না। বাকিটা আমি সামলে নেব। এবার চলো তো বউ, আমি অধৈর্য হয়ে পড়েছি। তারা দুজন পেছনে ফিরতে চমকে উঠল। দেখে মৌ তাদের পেছনে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তাদের দিকে তাকিয়ে আছে। তাদের বুঝতে বাকি রইল না যে মৌ এতক্ষণ সব কথাগুলোই শুনে ফেলেছে। মৌ দুষ্টুমি সুরেই বলল, তা দেবরজি, আমার বোনকে কি আমি এখন পারবো নাকি? নো নো ভাবিজান, আপনার দেবর এখন মারাত্মক অসুস্থ। তাকে সুস্থ করতে আপনার এই বোনকেই প্রয়োজন। আপনার দেবর সুস্থ হলে আপনি আপনার বোনকে ফেরত পাবেন। এবার আসি কেমন? এই বলে মেহের হাত ধরে এক প্রকার টেনে নিয়ে যেতে লাগলো ইফাত। মৌ কেবল সেই দিকে তাকিয়ে হাসলো। কিছু কিছু সম্পর্ক কত সুন্দর হয়। সব অতীত জেনেও সব সহজে একে অপরকে আপন করে ভালোবাসতে পারি। এরপর মৌ নিজে ছাদে এদিকে ওদিকে ঘুরে দেখতে লাগলো। মৌ লাল টুকটুকে একটা শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো ভাবতেই পারছে না। এদিকে উজান কড়া হুঁশিয়ারি দিয়ে গেল আজকে তাকে নতুন বইয়ের মতো শাড়ি পরে প্রস্তুত থাকতে হবে। অথচ সে কিছুই কুচি মেলাতে পারছে না। তবু এখন ছোট্ট রিহাকে সামলাতে ব্যস্ত, আর মেহের ব্যস্ত ইফাতকে নিয়ে। এদিকে রাত অনেকটা গভীর হয়েছে। মৌ কাকে ডেকে সাহায্য চাইবে বুঝে উঠতে পারছে না। এরই মাঝে হঠাৎ দরজা খুলে হুড়মুড়ে ঢুকলো উজান। মৌয়ের এই অবস্থা দেখে পা গুটে দাঁড়িয়ে থাকতে দেখে সে হুস করে হেসে উঠল। তা দেখে প্রথম প্রচণ্ড রাগান্বিত হলো। বাস্কায় মেজাজে বলে উঠল, প্রফেসর সাহেব একদম হাসবেন না। আপনার জন্যই তো যত বিপদ। আপনি খুশি ভালো করেই জানেন আমি শাড়ি পরতে জানি না। তাহলে কেন পরতে বললেন? মৌ মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। তা দেখে উজান হাসতে হাসতে তাকে এগিয়ে এলেন। এক বাচ্চার মা হয়ে গেছে অথচ এখনো শাড়ি পরতে পারে না। সে ধীরে ধীরে কাছে এসে মৌয়ের সামনে ঝুঁকে দাঁড়ালো। মৌয়ের হাত থেকে শাড়িটা নিজের হাতে নিয়ে পরাতে শুরু করলো। পরম যত্নে সে একটা কুচি ঠিক করেছে। মৌ শুধু অবাক চোখে তার দিকেই দেখলো। কুচিগুলো সুন্দর করে গুছিয়ে উজান যখন মৌয়ের নাভির কাছে গুছতে যাবে, অমনি মৌ ঝটকা হাত ধেয়ে ফেললো। উজান অবাক হয়ে প্রশ্ন করলো, কি হলো পিচ্ছি, কুচি গুজাতে দেবে না? দিন, আমি নিজেই গুজে নিচ্ছি। উজান সাথে সাথে মুখ বাঁকালো। সে যখন পুরো শাড়িটাই পরিয়ে দিতে পেরেছে তখন বাকিটুকুও সেই পারবে। আর আবার কুচি গুজাতে গেলেও মৌ আবারও তার হাত টেনে ধরলো। দিন না, আমি গুজে নিচ্ছি। আমি গুজে দিলে প্রবলেম কি? চুপচাপ দাঁড়িয়ে থাকো। শাড়ি পরিয়ে আমি দেবো, আবার শাড়ি খুলেও আমিই দেবো।
উজানের সরাসরি কথায় মৌয়ের লজ্জা যেন মাটি সরে মিশে গেল। মানুষটা এখনো সে আগের মতো বেহায়া রয়েছে। এদিকে উজান শাড়ি কুচি ধীরে ধীরে মৌয়ের পেটের কাছে নিয়ে এলো। গুছতে গিয়ে তার চোখ আটকে গেল মৌয়ের পেটে খাজে। মেয়েটিকে এতটা কাছ থেকে আজ অনেকগুলো মাস পর দেখছে। মৌ কাঁপছে, সেটা উজান ঠিকই অনুভব করতে পারছে। বিয়েতে এতগুলো বছর পার হয়ে গেল, তবুও তার স্পর্শে মৌ আজও কেঁপে ওঠে। হঠাৎ উজান শাড়ির কুচি মেলিয়ে পেটে গুজে দিলে এবং সাথে সাথে সেখানে গভীর একটু চুমু আঁকলো। মৌ তরিঙ্গুটিতে পিছয়ে গেল। তা দেখে উজান খানিকটা স্বাভাবিক হয়ে মুচকি এসে উঠে দাঁড়ালো। তারপর মৌ নিজের বাহু ডরে আবদ্ধ করে কক্ষ ত্যাগ করলো। এরপর উজান মৌয়ের নিজের রুমে সামনে এসে দাঁড়া রেখে দ্রুত গিয়ে নিজের মেয়েকে কোলে নিয়ে এলো। রিহা ফ্যাল ফ্যাল করে বাবার দিকে তাকিয়ে রইল। বাবাকে এত খুশি দেখে সে নিজেও যেন ভীষণ খুশি। ঠিক তখনই এক হাতে মেয়েকে আর অন্য হাতে মৌকে নিয়ে উজান তাকে সাজানো রুমে পা রাখলো। ভেতরে পা রাখতে সে চমকে তাকালো। একবার রুমের সাজসজ্জার দিকে, তো আর একবার উজানের দিকে। আর পুরো রুমটা নানান রঙের তাজা ফুল দিয়ে চমৎকার ভাবে সাজানো হয়েছে। মৌ খুশিতে উৎসুক হয়ে প্রশ্ন করলো, প্রফেসর সাহেব, আপনি এসব করেছেন? উজান মৌয়ের ঘাড়ে আলতো করে চুমু খেলো, তারপর মুচকি এসে উত্তর দিল, আমি করেছি। সেটাও আবার আমার এই মিষ্টি ওয়াইফের জন্যই। ফার্স্ট বাসর রাতে তো আমরা ওয়াইফকে সেলিব্রেট করতে দেইনি, কিন্তু এখন আর সেসব মিস হবে না। আজকে আমি আমার পিচ্চির সাথে সেকেন্ড বাসর করব। মৌর সাথে সাথে চোখ রাঙিয়ে তাকালো। তা দেখে উজান মাথা চুলকিয়ে আমতা আমতা করে বলল, ইয়ে মানে ওই একই তো হলো। সেকেন্ড বাসর না করলেও সেকেন্ড টাইম বাসর ঘর সাজালাম, তা তো আবার নিজে হাতে। বলো বলো, কেমন ফিল হচ্ছে? মৌ খুশিতে গদগদ হয়ে রুমের ভেতরে এগিয়ে গেল। পুরো রুমটায় চোখ বুলালো সে। আজ মনে হচ্ছে কত যুগ পর সে নিজের প্রিয় রুমে ফিরল। সে দ্রুত গিয়ে দক্ষিণা জানালা খুলে দিল, আর সাথে সাথে রাতের হিমেল বাতাস শুরু করে রুমের ভিতর ঢুকে পড়লো। উজানকে মতে মেয়েটাকে বিছানায় একপাশে শুয়ে দিয়ে মৌয়ের কাছে গেল। পেছন থেকে তাকে জড়িয়ে ধরে এক হাত দিয়ে মৌয়ের কোমরে আঁকড়ে ধরলো। তারপর তার ঘাড়ে মুখ গুজাতে মৌ ছটফট করে উঠল। চোখ মুখ শক্ত করে বন্ধ করে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, প্রফেসর সাহেব প্লিজ একটু দূরে সরুন, মুড ডিস্টার্ব করো না উজান, ফিল নিতে দাও। মৌয়ের ছটফট করতে লাগলো, তবুও উজান তাকে ছাড়লো না, বরং ঘনিষ্ঠতা আরো বাড়িয়ে দিল। উজান মৌয়ের দিকে আরেকটু ঝুঁকাতে কেঁদে উঠল রিহা। মেয়ের কান্না শুনে মৌ দ্রুত উজানকে ছেড়ে ঠালিয়ে সরিয়ে বিছানার দিকে ছুটে গেল এবং মেয়েকে কোলে নিয়ে কান্না থামাতে চেষ্টা করতে লাগলো। মৌয়ের কোলে উঠতে বুড়িটার সাথে সাথে কান্না থামিয়ে দিল। উজান চরম অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ বাপের কষ্ট মেয়ে একদমই বুঝতে চাইছে না। উল্টো উজানের বেলুনের মতো চুপসে যাওয়া মুখে দেখে তাকিয়ে রিহা খিলখিল করে হেসে উঠল। উজান একদম হাঁ হয়ে গেল। সে সাথে সাথে মৌয়ের কোল থেকে মেয়েকে নিজের কোলে তুলে নিয়ে তার নাকে ঘাসে দিল, বলল, বাদরের ধারি মেয়ে, বাপকে একটু রোম্যান্স করতে দিবি না? এত পাজি পাজি, চল তোকে তোর আসল মায়ের কাছে গিয়ে দিয়ে আসি। এই বলে উজান মেয়েকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে লাগলো। মৌ পেছন থেকে অনেক ডাকলো, কিন্তু উজান কানেই তুললো না। সে গট গট করে হেঁটে আরিয়ানের রুমের দিকে গেল। ওদিকে মাত্রই আরিয়ান তুবাকে কোলে মাথায় রেখে শুয়েছিল। অমনি উজানকে হুট করে রুমে ঢুকতে দেখে দ্রুত উঠে বসলো। উজান এক সেকেন্ডও দেরি না করে মেয়েকে তুলে কোলে চাপিয়ে দিয়ে নাক কুচকে বলল, ভাইয়া ভাবি, একবার তোমার আমাদের মেয়েকে সামলাও। বাপের বাদের হাড্ডি একটা মেয়ে, বাপকে একদমই রোমান্স করতে দিচ্ছে না। ছি ভাইয়া, সামান্য রোমান্স করার জন্য তুই মেয়েটাকে আমাদের কাছে রেখে যাচ্ছিস? আরিয়ান টিপ্পনি কেটে বলল। উজান পালাটা উত্তর দিল, ভাই প্লিজ, নিজে তো সারাক্ষণ রোমান্স করো, আবার আমাকে সামান্য রোমান্স দেখাচ্ছ? গত কয়েক মাস ধরে আমি অভুক্ত আছি, এবার অত্যন্ত বউটার কাছে পাওয়ার সুযোগ দাও। ধুর, আমার টাইম ওয়েস্ট হচ্ছে, তোমরা তোমাদের মেয়েকে সামলাও, আমি গেলাম। পেছন থেকে আরিয়ান কত ডাকলো, কিন্তু উজান সেদিকে কান না দিয়েই সোজা নিজের রুমের দিকে রওনা হলো। আরিয়ান ও তুবা দুজনে উজানের এমন কাণ্ড দেখে হেসে গড়ালো। তারপর তুবা রিহাকে পরম আদরে বুকের সাথে জড়িয়ে নিল। তুবারও অমন পেটে ছোট রিহাকে খুশি, খুব খুশি। তারপর সে তাদের সাথে দুষ্টুমি মেতে উঠল। উজান রুমে এসে সোজা দরজা লক করে দেয় এবং তাড়াহুড়ি গতিতে মৌয়ের দিকে এগিয়ে গেল। মৌয়ের কোমরে হাত দিয়ে রাগের দৃষ্টি তাকিয়ে আছে। উজান তার সামনে যেতেই সে হেঁচিয়ে উঠল।
লজ্জা করে না আপনার? এইটুকু মেয়েকে হু হু একটুও লজ্জা করে না? মেয়ে তো তার আরেক মাকে ঠিকই পেয়েছে। এবার আমাকে আমার বউকে পেতে দাও। ফাজলামো করছেন আমার সাথে? আমার মেয়েকে আমার কাছে এনে দিন। আমি আমার মেয়েকে একা একা কোথাও থাকতে দেব না। নিয়ে আসুন ওকে। উজান মৃদু হাসলো। তারপর খানিকটা এগিয়ে গিয়ে মৌয়ের নিজের বুকের সাথে জড়িয়ে নিল। মৌ রাগি চোখে তাকিয়ে রইল। সে সরে আসতে চাইলে উজান আরো শক্ত করে তাকে বুক চেপে ধরলো। মেয়ের সরা মুখে ভালোবাসার স্পর্শ মেখে দিয়ে ফিসফিস করলো, পিচ্ছি রিল্যাক্স হও প্লিজ। তুমি কিন্তু দিন দিন ভীষণ পচা হয়ে যাচ্ছ। তুমি মেয়ে আমাদের ঠিকই, তবে সেই মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে যদি ভাই ভাবি একটু সুখ পায় তাতে ক্ষতি কি বলো? আমার পিচ্চিটা সবার কষ্টের অনুভব করে, সবাইকে বোঝে, তাহলে আজ কেন অবুঝের মতো বিহেভ করছো? রিয়া তো আমাদেরই সন্তান। এখন ওকে যদি কিছুটা সময় ভাবির কাছে দেই তবে ক্ষতি কি বলো? তুমি তো একজন সন্তানহীনা মায়ের মতো কষ্ট বোঝো, তাই না? জানো, আমি ভাবিকে লক্ষ্য করেছি, সে আমাদের মেয়ের থেকে কিছুটা দূরে দূরে থাকে। কারণ সেই দিন কেউ একজন বলেছিল নিঃসন্তান মা যদি কোনো বাচ্চার কোলে নেয় সেই বাচ্চা নাকি ক্ষতি হয়। সে থেকেই ভাবি নিজেকে গুছিয়ে রাখে। আচ্ছা তুমি বলো, এমন কথা মানুষ কিভাবে বলে? আল্লাহ তো সবাইকে কোলে না করেও ভাবিকে পরীক্ষা করে নেয়। হয়তো ভাইয়া ভাবিকে এভাবে নিচ্ছে। তাদের মুখ যদি আমরা একটু হাসি ফুটিয়ে তুলতে পারি তাতে ক্ষতি কি? তাছাড়া আমি তো আছি, আমাকে পেয়ে কি তুমি হ্যাপি নও? মৌ লজ্জায় মাথা নিচু করে নিল। মানুষটা তাকে সবসময় কত সুন্দর করে বুঝিয়ে বলে, কখনো একটু রেগে কথা বলে না। এর জন্যই মানুষটাকে তার ভীষণ ভালো লাগে। মৌ নিচু কণ্ঠে বলল, আমি ওইভাবে বলতে চাইনি। আমাদের মেয়ে তো একা কখনো ঘুমায়নি, তাই বলেছিলাম আমার উপর বিশ্বাস রাখতে পারো। রিহা আমাদের চেয়েও ভাইয়া ভাবির কাছে অনেক বেশি ভালো থাকবে। হুঁ আমি জানি। হঠাৎ উজান আকুল গলায় ডেকে উঠলো, পিচ্ছি হুঁয়াই। হুঁ কি মিসেস চৌধুরী? হুঁ রিহার মাম্মা। এবার মৌ সত্যি বিরক্ত হলো। এবার হুঁ বলার পরও কোনো ডাক যাচ্ছে না, বুঝতে পারছে না। নিজের রাগে দমিয়ে রেখে হালকা হেসে হুঁ বলুন প্রফেসর সাহেব, ভালোবাসি আপনাকে। এই বলে উজান ঘনিষ্ঠতা বাড়ালো। মৌ কাঁধ দেওয়ার চেষ্টা করলেও উজান শুনল না, বরং নিচু কণ্ঠে ফিসফিস করে, রিহার মাম্মা, আজ হবে আমার। অনেকগুলো মাস ওয়েট করেছি, আর সহ্য হচ্ছে না। অধৈর্য হয়ে যাচ্ছে, প্লিজ সামলাও আমায়, নয়তো আজ মরেই যাব। কথা বলছে না কেন? একটু সামলাতে পারবে না আমায়? সত্যি সত্যি এবার অধৈর্য হারাচ্ছি, প্লিজ বাঁচাও আমায়। কিন্তু তবুও ময়ের কাছ থেকে কোনো সাড়া শব্দ এলো না। উজান অবাক হয়ে ময়ের মুখের দিকে তাকালো। দেখে মেয়েটার চোখ দুটো জল ছলছল করছে। তা দেখে উজান আকুল হয়ে কাঁপায় পিছিয়ে গেল। মাথা নিচু করে অসহায় গলায় বলে, সরি পিচ্ছি, আমি নিজেকে সামলে নিয়েছি। তবুও তুমি কেঁদো না প্লিজ, কিচ্ছু হবে না আজ। এই উজান সরে যেতে চাইলেও মেঝে ঝটপট হাত ধরে ফেললো এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কোথাও যাবেন না আপনি, আপনি এখানেই থাকুন। তুমি তো চাচ্ছ না আমি থাকি। বউ উজানকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে বলল, আমি কি মুখ ফুটে একবারও বলেছি যে আপনাকে চাই না? তাহলে কাঁদলে কেন? আপনি এত ভালো কেন? আপনাকে স্বামী হিসেবে পেয়ে আমি সত্যি ভাগ্যবতী। আমি তো আপনার অধিকার। তবু বরাবর কেন আমার অনুমতি নেন? সেজন্যই কাঁদছি। আমার ভালোর জন্যই এতগুলো মাস আমার থেকে দূরে থাকলেন, সেজন্যই কাঁদছি। আমি সত্যি অনেক লাকি, তাই না? এই প্রশ্নের উত্তরে আগামীকাল দেব। আজ আমাকে সামলাতে পারবেন কিনা শুধু সেটা বলেন। আর স্বাভাবিক থাকতে পারছি না। ময়ে মাথা নিচু করে আরো নিবিড় করে জড়িয়ে ধরলো। মুহূর্তের মধ্যে উজানের উত্তর পেয়ে গেল। সাথে সাথে মৌকে কোলে তুলে নিয়ে কানের কাছে ফিসফিস করে আড়ালো, মিসেস সুজান চৌধুরী, ভালোবাসি আপনাকে। সারা জীবন আপনাকে ভালোবাসায় পরিপূর্ণ হয়ে থাকতে চায়। আপনার ভালোবাসাহীন কোনো অস্তিত্ব নেই প্রফেসর উজান চৌধুরী। মৌ নিজের মুচকি হেসে উজানকে জড়িয়ে ধরলো। আপনাকে অনেক ভালোবাসি গল্প প্রফেসর উজান উজান চৌধুরী, আমার প্রফেসর সাহেব। মৌয়ের উত্তর শুনে উজান পরম তৃপ্তির হাসি হাসলো। মৌয়ের কপালে আলতো ঠোঁট ছুঁয়ে আবারও আওড়ালো, অসম্ভব রকম ভালোবাসি আপনাকে মিসেস চৌধুরী, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আরও নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সমাপ্ত।